প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি শামীমা জাহান সীমা, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর কিশোরগঞ্জ। আমি আজকে তোমাদের পরিণতি ও সুশাসন প্রথম পত্রের সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলি নিয়ে কিছু কথা বলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে সুশাসনের সংজ্ঞা, সুশাসনের বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কি বলেছিলাম যে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। আর সুশাসন হচ্ছে কি শাসক এবং শাসিতের মধ্যে এমন একটা সম্পর্ক যেটা কি শাসক এবং শাসিতের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, মত প্রকাশের স্বাধীনতা থাকে, পছন্দের স্বাধীনতা থাকে, তাকে আমরা সুশাসন বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আজকে আমি তোমাদের সুশাসন প্রতিষ্ঠার সমস্যাগুলি নিয়ে কথা বলি। যেমন ধরো, উন্নত, উন্নয়নশীল এবং উন্নত রাষ্ট্রসমূহ সুশাসনের মাত্রা তারতম্য কি করে বিদ্যমান থাকে। উন্নত বিশ্বে সুশাসনের মানদণ্ড বহুলাংশে উপস্থিত। উন্নয়নশীল বিশ্বে সুশাসনের মানদণ্ড উন্নয়ন চলমান। কিন্তু দেখো, অনুন্নত দেশগুলোতে সুশাসনের মাত্রা এবং মানদণ্ড নেই বললেই চলে। সুশাসনের মানদণ্ড ও তার মাত্রা আর্থিক সচ্ছলতার উপর নির্ভরশীল, কিন্তু দেখো আসলে তা না। বস্তুত উন্নয়নশীল ও অনুন্নত দেশে দীর্ঘদিন ধরে অগণতান্ত্রিক শাসন ও সামরিক শাসনের নেতিবাচক অবস্থার কারণে শক্তিশালী গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠতে পারেনি। তাই দেখো, তাছাড়া কি করে আন্তর্জাতিক রাজনৈতিক দ্বন্দ্ব এবং সংঘাতের প্রভাব, আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর আরোপিত উন্নয়ন নীতিমালা এবং দেশের দক্ষ ও প্রজ্ঞাবান জাতীয় রাজনৈতিক নেতৃত্বের অভাবে উন্নয়নশীল ও অনুন্নত রাষ্ট্রসমূহের সুশাসনের মানদণ্ড কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি হতে পারে না। এখন দেখো, সুশাসনের প্রতিষ্ঠা কি সমস্যা আছে? এক নম্বর হচ্ছে এককেন্দ্রিক ক্ষমতার চর্চা। এককেন্দ্রিক ক্ষমতার চর্চা। দেখো, দেশের শাসন ক্ষমতা যদি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের তথা কি প্রধান নির্বাহীর হাতে কুক্ষিগত থাকে, তাহলে কি সুশাসন গড়ে উঠতে পারে না। প্রধান নির্বাহীর দ্বারা মতামত ছাড়া রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকলে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে ওঠা কখনোই কি সম্ভব না। উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহগুলি কি এরূপ অবস্থা বিদ্যমান থাকায় সুশাসন সুপ্রতিহত হচ্ছে। এককভাবে কি ক্ষমতার চর্চার কারণে এবং জবাবদিহিতা না থাকায় ক্ষমতাসীন দল এমন কিছু কাজ করে যে কারণে তারা কি ক্ষমতা চাপতে ভয় পায় এবং যেন তেনভাবে ক্ষমতা টিকে থাকার চেষ্টা করে। দেখো, আইনসভার নিকট জবাবদিহিতার অভাব। আধুনিক সকল রাষ্ট্রের জবাবদিহিতা এবং দায়িত্বশীলতা অর্জনের নিয়ামক হল আইনসভা। কিন্তু সেই আইনসভা যদি শাসন বিভাগ এবং প্রধান নির্বাহীর ক্ষমতার মুখে অকার্যকর হয়, তখন কি সুশাসনের অস্তিত্ব বিপন্ন হয়। অপরদিকে দেখো, আইনসভার সদস্যবৃন্দ জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, কিন্তু বাস্তবে কি দেখা যায়? একমাত্র নির্বাচনের সময় তারা জনগণের নিকট যেতে বাধ্য হয়। নির্বাচনের পর জনগণের কি দশা হয়? দাস প্রভুর মতো। এর অবস্থায় কি সুশাসনকে কি কল্পনা করা যায় না। পরে দেখো, প্রশাসনিক জবাবদিহিতার অভাব। আমলাতান্ত্রিক জবাবদিহিতা কি সুশাসনের পূর্বশর্ত। তৃতীয় বিশ্বের দেশগুলিতে প্রশাসনিক কর্মকর্তাগণ অধিক কর্তৃত্বপরায়ণ ভূমিকা পালন করেন। তারা জনপ্রতিনিধিদের নিকট জবাবদিহি করে না, বরং নির্বাহী প্রধানের নিকট জবাবদিহি করে। ফলে কি হয়? নির্বাহী প্রধান এবং আমলাগণ যুক্তভাবে কর্তৃত্বের দেওয়াল তৈরি করে, যা ব্যাদ করা কি জনগণের পক্ষে সম্ভব হয় না। পরে দেখো কি
বিচার বিভাগের অভাব। তৃতীয় বিশ্বের দেশে বিচার বিভাগের অভাবে আইনের শাসন থাকে না। আইনের শাসনের অভাবে কি সুশাসনের সমস্যা দেখা দেয়? নির্বাহী বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগকে পৃথক করা এবং স্বাধীনভাবে বিচার কার্য সম্পাদন করার পরিবেশ তৈরি না হলে সুশাসন বাধাগ্রস্ত হবে। যেমন তৃতীয় বিশ্বের সকল দেশে বিচার বিভাগ কর্তৃক অর্থ কি মূলত অর্থ কি স্বাধীন নয়। পরে দেখো শক্তিশালী স্থানীয় শাসনের অভাব। সুশাসনের জন্য কি স্থানীয় শাসকের শক্তিশালী হওয়া জরুরি। যে সকল দেশে কি স্থানীয় শাসন যতটা শক্তিশালী সে দেশে গণতন্ত্র ততটা বিকশিত এবং সুশাসন ততটা প্রতিষ্ঠিত। কিন্তু দেখো তৃতীয় বিশ্বের দেশগুলিতে স্থানীয় সরকার কাঠামো ততটা মজবুত বা শক্তিশালী নয় বিধায় সুশাসন বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় শাসনের উপর কেন্দ্রীয় শাসনের খবরদারি এবং প্রভাব একে দুর্বল সংস্থায় পরিণত করে ফেলেছে। পরে দেখো দুর্নীতি ও স্বজনপ্রীতি। সুশাসন প্রতিষ্ঠার আরেকটা সমস্যা হচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতি। দুর্নীতি স্বজনপ্রীতি তৃতীয় বিশ্বের দেশগুলোতে কি মরণ ব্যাধির মতো ডেকে বসে। এসব দেশে দুর্নীতির জাল এত বিস্তৃত যে রাজনৈতিক কর্তা ব্যক্তি, শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং কেন্দ্র থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ দুর্নীতি এবং স্বজনপ্রীতিতে আচ্ছন্ন। দুর্নীতি করে সহজে পার পাওয়ার সুযোগ থাকায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাওয়া দুর্নীতি অপ্রতিরোধ হয়ে উঠেছে। ফলে কি সুশাসন প্রতিষ্ঠিত হতে পারছে। সমাজ ও প্রশাসনের সকল পর্যায়ে হতে দুর্নীতির মূল্যচ্ছেদ করতে না পারলে সুশাসন কায়েম করা কখনোই সম্ভব না। পরে দেখো দায়িত্বশীলতা। সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীলতার অভাব আরেকটা অন্যতম সমস্যা। যেমন ধর দায়িত্বশীলতার অভাবে সুশাসনের আরেকটা প্রতিবন্ধকতা। প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ যদি তাদের কাজের প্রতি দায়িত্বশীল না হয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে রাজনৈতিক লেজুর বৃদ্ধি করে তাহলে কি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। যে কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আপামর জনগণকে সরকারকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। পরে দেখো রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। রাজনৈতিক স্থিতিশীলতা সুশাসন প্রতিষ্ঠার একটা বড় বাধা। এর ফলে কি আইনের অপপ্রয়োগ এবং ক্ষমতার অপপ্রয়োগ হয়ে থাকে ব্যাপকভাবে। রাজনৈতিক স্থিতিশীলতা একটি দেশের সুশাসন বা গণতন্ত্র নিশ্চিত করে। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছাড়া কি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। পরে দেখো কি রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্কের অভাব। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্কের অভাব। রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরী সম্পর্ক যে কোনো দেশে সুশাসন প্রতিষ্ঠার একটা অন্যতম সমস্যা। রাজনৈতিক দলগুলো দলীয় স্বার্থকে রাষ্ট্রের ঊর্ধ্বে স্থান দিয়ে থাকে। তাই সরকার এবং বিরোধী দলগুলো সবসময় দ্বন্দ্ব কাজ করে। পরে দেখা গেছে আইনের শাসনের অভাব। আইনের শাসনের অভাব সুশাসন প্রতিষ্ঠার একটা অন্যতম অন্তরায়। আইনের শাসনের অর্থ হল কি আইন দ্বারা রাষ্ট্র এবং সমাজের সবকিছু নিয়ন্ত্রিত হবে। সবাই আইনের সমান সুযোগ সুবিধা লাভ করবে, তাহলে সুশাসন প্রতিষ্ঠার পথে অনেকটা সহজ হবে। পরে দেখো রাজনৈতিক ঐক্যমতের অভাব। সুশাসন প্রতিষ্ঠার আরেকটি অন্যতম বাধা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের অভাব। দেশের জাতীয় বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতানৈক্য দেখা দেয়, যা সুশাসন প্রতিষ্ঠার জন্য অন্যতম একটা সমস্যা। পরে দেখো রাজনৈতিক নেতৃত্বে দুর্বলতা। রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতাও সুশাসন প্রতিষ্ঠার পক্ষে একটা অন্যতম সমস্যা। রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা সুশাসন প্রতিষ্ঠার পক্ষে কি বড় ধরনের একটা অন্তরের সৃষ্টি করে থাকে। নেতৃত্ব যদি অসৎ অদক্ষ হয়ে থাকে এবং জনগণের স্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখে এবং সে অনুযায়ী কাজ করে, তবে কি সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। পরে হচ্ছে আমলাতান্ত্রিক মানসিকতা।
আমলাতান্ত্রিক মানসিকতা সুশাসনের অন্তরা হিসাবে কাজ করে। আপনারা অনেক সময় নিজেকে জনগণের সেবক না ভেবে প্রভু ভেবে থাকে, তবে ফলে কি তাদের মধ্যে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতার মানসিকতার অভাব দেখা দেয়। এর ফলে কি সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। জনগণের অংশগ্রহণের অভাব, সরকারি নীতি গ্রহণ, বাস্তবায়ন তথা প্রশাসনিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বা মতামত প্রদানের সুযোগের অভাব সুশাসনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে। সরকারি কর্মকাণ্ডে জনগণের মতামত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে তা সফল হতে পারে না। পরে দেখো দারিদ্র্য ও অশিক্ষা। দারিদ্র্য ও অশিক্ষা সুশাসন প্রতিষ্ঠার একরকম বাধা। দারিদ্র্যের কারণে অনেক দেশের জনগণ সহজে শিক্ষিত ও সচেতন হয়ে উঠতে পারে না, ফলে নাগরিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে তেমন সজাগ থাকে না। এই ধরনের অজ্ঞতা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সুশাসন প্রতিষ্ঠায় আমাদের কি কি সমস্যাগুলি আছে এই বিষয়ে কিছু কথা বললাম। আশা করি তোমাদের ক্লাসটি মোটামুটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।